আমার আফসোস হচ্ছে আমার আফসোস হচ্ছে এই ভেবে যে এই ভিডিওটা অনেকেই দেখবে না বা অনেকের কাছে পৌঁছাবে না। তো তারা হচ্ছে হতভাগা। এখন আপনারা যারা দেখছেন তারা হচ্ছে লাকি এবং সৌভাগ্যবান। আসলে আমি আজকে এমন টিপসগুলো শেয়ার করব লিসেনিং এর জন্য। সো আইএলটিএস লিসেনিং এ এত সুন্দর টিপস আসলে কেউ দিবে না। ঠিক আছে? আজকের ভিডিওটা দেখলে আপনারা ঘরে বসে এমন ভালো করে একটা প্রিপারেশন নিতে পারবেন, যেটা আপনি রিয়েল এক্সামে আপনার লিসেনিং ব্যান্ড স্কোর আপনার প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এখন দেখেন, সো আমাদের লিসেনিং এ কিন্তু অনেক মিস্টেক হয়। সো কি মিস্টেক হয় সেগুলো আমি আগে বলব। তারপরে হচ্ছে আমি ১০ টা টিপস দিব যেগুলো আপনারা কাজে লাগাতে পারেন এবং ওইভাবে আপনারা বাসায় প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে? সো আইএলটিএস লিসেনিং টেস্টে অনেকেই কিছু সাধারণ ভুল করেন, যা তাদের স্কোর কমিয়ে দেয়। তো স্কোর কমাইলে তো আসলে লাভ নেই। এখন দেখেন, আপনার আইএলটিএস স্কোরের উপর ডিপেন্ড করছে আপনার স্কলারশিপ। এখন আইএলটিএস এর বাধার জন্য অনেকের লিসেনিংটা মাথার উপর দিয়ে যায়। গোলমেলে কিছুই তালগোল খুঁজে পান না। তাহলে ইনস্ট্রাকশন না পড়া, ১ নাম্বার ভুল কি? ইনস্ট্রাকশন না পড়া। আপনি মানে শুধু জাস্ট এক্সাম দিতে যাচ্ছেন, এটা কিন্তু হবে না। আপনাকে অবশ্যই ইনস্ট্রাকশনটা পড়তে হবে। আইএলটিএস লিসেনিং এ যদি ইনস্ট্রাকশন না পড়েন, তাহলে কিন্তু আপনি সঠিক বিষয়টা ধরতে পারবেন না। অনেক সময় এটা কিন্তু বড় এক ধরনের ভুল। এটা একদম বড় ধরনের ভুল। যেমন দেখেন, আপনাকে অনেক সময় প্রার্থীরা কি করে? প্রশ্নের নির্দেশনা ঠিকমতো পড়েন না। এবং উদাহরণস্বরূপ আমি একটু লিখে রেখেছি, যেমন দেখেন, রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস। এই যে নো মোর দেন 3 ওয়ার্ডস হতে পারে, নো মোর দেন 2 ওয়ার্ডস হতে পারে, অনলি 1 ওয়ার্ড হতে পারে। এইগুলো যদি আপনি খেয়াল না করেন তাহলে কি হবে? আপনার অনেক সময় আপনি অ্যান্সারটা ভুল ধরবেন। যে আপনার এখানে ২ টা ওয়ার্ড নিয়েছে তো, বাট আপনি ১ টা ওয়ার্ড লিখে আসছেন। তাহলে তো এই যে ভুল, এই ভুলের তো আর মানে ক্ষতিপূরণ হয় না। একেকটা এক্সাম দিতে আপনার ৳২৫,০০০ লাগবে। সো আইএলটিএস এর লিসেনিং এ আপনি না পেলে এটা স্কোর বাড়ানোর কোনো সুযোগ নেই। মানে ইওআর করেও কোনো লাভ হবে না। ইওআর শুধু আপনি স্পিকিং এবং রাইটিং এ করতে পারেন। তারপরেও যদি কনফিডেন্স থাকে, তারপরেও আপনাকে 50% টাকা ডোনেশন দিতে হয়। সো দেখেন, এইসব ভুল করা যাবে না। ঠিক আছে? ইনস্ট্রাকশন আগে পড়তে হবে যেকোনো কিছু। এখন লিসেনিং না, শুধু আপনার বলেন, রাইটিং এও আপনি ভালো করে প্রশ্নটা পড়ে নিবেন। ওকে, সো দেখেন ২ নাম্বার হচ্ছে স্পেলিং মিস্টেক। এইটা আসলে সাধারণ একটা ভুল এবং অনেকেই এই ভুলগুলো করেন। কমন যেসব স্পেলিং আছে সেগুলোই কিন্তু লিসেনিং এ আসে। তারপরেও আপনারা এই সাধারণ ভুলগুলো করে ফেলেন। তো এইগুলো কিন্তু সরাসরি স্কোরটা কমিয়ে দেয়। ঠিক আছে? সো বানান ভুলটা আসলে খুব বড় একটা প্রবলেম। এটা এড়িয়ে যেতে হবে। আচ্ছা, এটা করার জন্য কি করা যেতে পারে সেটা আমি প্র্যাকটিক্যাল টিপসে বলব যে কিভাবে আপনার স্পেলিং মিস্টেকটা কারেক্ট করতে পারেন। আচ্ছা, তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার Facebook পেজেও যুক্ত থাকবেন। অনেক কিছু আরকি, অনেক আপডেট নিউজ আরকি ওইখানে দেওয়া হয়। সো আমার Facebook পেজ এবং গ্রুপে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে প্রশ্নে মনোযোগ না দেয়া। অডিও শোনার সময় অনেকেই প্রশ্নের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না। ফলে গুরুত্বপূর্ণ উত্তর মিস হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখেন, এই যে প্রশ্ন, এই যে অ্যাটেনশনটা আসলে বাড়াতে হবে। সো এই বিষয়টা না ধরতে পারলে কিন্তু আপনার মনোযোগ হারিয়ে যাবে। মনোযোগ একবার হারালে দেখবেন যে আপনি মানে অথৈ সাগরে আপনি ভাসতে থাকবেন। এটা মনে হবে। সো মনোযোগ ধরে রাখতে হবে। আচ্ছা। সো এটা কিন্তু অনেকে আমরা ভুল করি। ৪ নাম্বার হচ্ছে প্যানিক করে ফেলা। সো কোনো প্রশ্ন যদি মিস হয়ে যায় বা বুঝতে না পারলে অনেকেই নার্ভাস হয়ে যান। ঠিক আছে? যা পরবর্তী প্রশ্নের উত্তর দিতেও সমস্যা তৈরি করে। একটা ধরতে পারলেন না, অনেক মানে মিস্টেক করে ফেলেন বা আপনার মানে মাথা ঘামতে শুরু করে যে আমি ধরতে পারলাম না। হায়! আমার কি হবে? সো এইভাবে প্যানিক হওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, নাম্বার ৫ হচ্ছে অডিওতে বেশি নির্ভর করা। যে অনেকেই আসলে ফুল অডিওর উপর নির্ভর করেন। ঠিক আছে? যেমন অনেকে অডিও শোনার সময় নোট নিতে ভুলে যান। ফলে অডিও শেষ হলে উত্তর দিতে সমস্যা হয়। সো আপনি যেটা শুনলেন, সেটা আপনি নোট করতে পারলেন না। মানে মূল একটা বিষয় যেটা আপনার ধরা দরকার ছিল, সেটা আপনি নোট করতে পারেননি বা ভুলে গেছেন। তখন শুধু অডিওতে শুনে লাভ নেই। আপনাকে সেই বিশেষ ওয়ার্ড বা মুহূর্তগুলো আপনাকে নোট করতে হবে। সো অডিওতে বেশি নির্ভর করে আপনারা এই মানে কাজটি ভুল করে থাকেন। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আমরা যেই ভুলগুলো করে থাকি আমি এখন বললাম। এখন আমরা দেখব যে কি টিপস আসলে আমরা ফলো করতে পারি আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে। দেখেন, নাম্বার 1 হচ্ছে, তার আগে একটু বলতে চাচ্ছি, আমার আরেকটা চ্যানেল আইএলটিএস ইমার্জেন্সি। এটা লিখে আপনারা অবশ্যই সার্চ দিবেন এবং এইখানে অনেক ভিডিও থাকবে। যারা আসলে বেসিকে দুর্বল, যাদের বেসিক প্রবলেম বা ফাউন্ডেশনের সমস্যা, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। রেগুলার এখানে ভিডিও আপলোড হবে। আপনাদের যাদের বেসিক সমস্যা আছে
আইএলটিএস রিলেটেড, তো তাদের আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। দেখেন, নাম্বার 1 হচ্ছে ইমপ্রুভ ইউর জেনারেল লিসেনিং স্কিল। অবশ্যই আপনার সাধারণ একটা দক্ষতা বাড়াতে হবে লিসেনিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে? সাপোজ এখানে যে আপনার একটা টেস্ট করা হবে বিভিন্ন সেকশন, 4 টা সেকশনে, ফার্স্ট সেকশন 1, 2, 3, 4, 4 টা সেকশনে আসলে সেকশন 1 এ হলো একটা ডায়ালগ হবে, 2 তে একটা মনোলগ, 3 তে একটা ডায়ালগ, 4 এ আবার একটা মনোলগ। সো এই ক্ষেত্রে আপনি জেনারেল লিসেনিং গুলো শুনতে পান, যেমন আপনারা যদি ছোটবেলা থেকে রেডিও, স্পোর্ট বা টিভি শো বা কার্টুন সিরিজ বা ডকুমেন্টারি এগুলো যদি দেখতেন, তাহলে এই সমস্যাটা থাকতো না। সো জেনারেল লিসেনিং এর স্কিলটা এখন থেকেই বাড়াতে থাকেন। ঠিক আছে? বিভিন্ন ভালো, ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আইএলটিএস এর জন্য। আ এবং আপনার হচ্ছে আইএলটিএস লিসেনিং প্র্যাকটিস টেস্টগুলো আপনি করে এটা এগিয়ে থাকতে পারেন। সো এই সাপোজ আপনি সারা জীবন এগুলো করেননি, এখন কি করবেন? এখন হচ্ছে শুধু আইএলটিএস লিসেনিং প্র্যাকটিস টেস্টগুলোর আপনি ট্রান্সক্রিপ্টগুলো পড়তে পারেন এবং পড়ে ওইগুলো আপনি আবার শুনতে পারেন। তাহলে দেখবেন যে স্পষ্ট আপনি বুঝতে পারছেন। কারণ অডিও ট্রান্সক্রিপ্ট যখন আপনি পড়ে বুঝে এবং শুনবেন, এর চেয়ে ম্যাজিক্যাল থিং আর কিছু হবে না লিসেনিং এর জন্য, আইএলটিএস লিসেনিং এর জন্য। ঠিক আছে? আচ্ছা, তো প্রতিটা ক্যামব্রিজ বইয়ের শেষে দেখবেন যে কিছু আছে, ট্রান্সক্রিপ্ট আছে, ওইগুলোরই অডিও আপনি প্র্যাকটিস করতে থাকবেন। তাহলে দেখবেন যে রেডিও, টেলিভিশন এগুলো, পডকাস্ট এগুলো শোনাও লাগবে না। ঠিক আছে? হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে পলিশ ইউর টপিক ভোকাবুলারি। আপনাকে টপিক ভোকাবুলারি দেখতে হবে। সাপোজ সেকশন 3 ইজ অলমোস্ট অলওয়েজ অ্যাবাউট এডুকেশন। তো এডুকেশন রিলেটেড অনেক ভোকাবুলারি আপনাকে জানতে হবে, একাডেমিক ভোকাবুলারি জানতে হবে। ঠিক আছে? যেমন স্টুডেন্টরা এখানে টিউটর একটা টপিক অ্যাসাইনমেন্ট নিয়ে একটা কথা বলে, বা কোনো কোর্স নিয়ে, বা স্টাডি ম্যাটেরিয়ালস বা ইউনিভার্সিটি রিলেটেড অনেক কিছু বলতে পারে। সো এইসব ভোকাবুলারি আপনাকে আগে শেষ করতে হবে বা ভালো করে পড়তে হবে। আচ্ছা, সো এইভাবে আপনি কি করবেন? আপনি এই সেকশনটা আরো ভালো করে বুঝতে পারবেন। কারণ সেকশন 3 মানে অনেকের জন্য একটা আতঙ্ক। ঠিক আছে? মানে এখান থেকে অনেক সময় এমসিকিউ চলে আসে। সো এইজন্য এই, এই জায়গার টপিক ভোকাবুলারি আপনারা এগিয়ে থাকতে পারেন। মানে শিখে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে ওয়ার্ড টাইপস। সো এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন লিসেনিংটা হচ্ছে, তখন আপনি যখন প্রশ্নটা পড়ছেন, তখন প্রশ্ন পড়েই বুঝতে হবে যে এইখানে আমাকে নাউন লিখতে হবে নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ। এখানে আপনাকে এই জিনিসটা আপনাকে হেল্প করবে ফোকাস করতে স্পেসিফিক ওয়ার্ড ফ্রমে। যখন আপনি শুনছেন, যখন আপনি শুনতেছেন, তখন স্পেসিফিক ওয়ার্ড আপনাকে যে বসাতে হবে, তাহলে আপনি বুঝতে পারছেন আমাকে একটা নাউন বসাতে হচ্ছে, এখানে একটা ভার্ব বসাতে হবে। তাহলে এর ভেতরেই কিন্তু আপনার থিংকিংটা চলে আসবে। তাই না? তো ওয়ার্ড টাইপগুলো আপনাকে আগে থেকেই জানতে হবে। সো আমি এইগুলোই শিখাই আমার কোর্স যারা করে, দেন হচ্ছে আমি আসলে শেখাই যে এইটা আসলে তুমি কি দিবা? এখানে নাউন না ভার্ব, এই বিষয়গুলো কিন্তু আমি ধরে, ধরে শেখাই। সো আপনারাও আপনার বাসায় এগুলো প্র্যাকটিস করবেন যে আমার প্রশ্নে পড়ে আমাকে কি দিতে হতে পারে? সাপোজ অনলি 1 ওয়ার্ড যদি দিতে বলে, তাহলে দেখবেন যে 90% ই নাউন দিয়ে অ্যান্সার হবে। 90%। সো এইভাবে অনেক কৌশল আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে প্লাগ ইন দ্য সিচুয়েশন। আপনি যখন শুনছেন, তো ওই বিষয়টা, যেই বিষয়টা আপনাকে বলবে, নাও ইউ উইল হেয়ার এ ডায়ালগ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, একটা সিচুয়েশন তারা খাড়া করে দিবে। সো ওই সিচুয়েশনে নিজেকে ইনক্লুড করে নিবেন। ঠিক আছে? তাহলে দেখবেন যে এটা বুঝতে আরো ইজি হচ্ছে আপনার কাছে। মানে কোথাও একটা দুর্বোধ্য না। অবশ্যই একটা আপনার কি অপরিচিত একটা বিষয় নিয়ে তারা বলল। বাট ওই সিচুয়েশনটা যদি আপনি বুঝতে পারেন বা নিজেকে ইনক্লুড করতে পারেন, দেখবেন যে পরিচিত লাগছে। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে ডোন্ট লুজ অ্যাটেনশন। একটু আগে আমি বললাম যে এই মিস্টেকগুলো আমরা করি, প্রশ্নে মনোযোগ না দেওয়া, তাই না? সো এইটাই আসলে আমাদের রিমুভ করতে হবে যে ডোন্ট লুজ অ্যাটেনশন। আমাদের মনোযোগটা হারানো চলবে না। সো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যখন আপনি অডিও শুনছেন, এটা একবারই কিন্তু প্লে হবে। তাই না? সো আপনি এটা ২ বার কিন্তু শুনতে পারছেন না, এবং একবার স্টার্ট হলে তারা বলতেই থাকবে। সো আপনি কি করবেন? যদি সাপোজ একটার অ্যান্সার আপনি দিতে না পারেন, তাহলে পরেরটার জন্য প্রস্তুত হন। ঠিক আছে? সো তারপরেও আপনি মনোযোগ হারাবেন না। প্যানিক হবেন না। ঠিক আছে? না হলে একবার আপনি যদি প্যানিক হয়ে যান বা হয়ে যান, তাহলে দেখবেন যে সবগুলোই ভুল হয়ে যাচ্ছে। আপনার মনোযোগ চলে যাচ্ছে। এবং লিসেনিং এর সময় আপনি শুধু খেয়াল করবেন যে অডিওতে কি বলছে। নট আপনি, আপনার মাথায় আসতেই পারে যে আমার বাসায় কি হচ্ছে, হ্যান হচ্ছে, বা আপনার মানে মনোযোগটা এমনভাবে ধরতে হবে, এভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে বাসায়। ঠিক আছে? আপনার নিজের সম্বন্ধে কিছুই ভাবা যাবে না। জাস্ট ওই সময়টার জন্য আপনি লিসেনিং শুনছেন বা ওই সিচুয়েশনটার কথা ভাববেন। তখন দেখবেন যে মনোযোগটা ধরে রাখতে পারছেন।
নাম্বার 6 হচ্ছে ওয়াচ আউট ওয়ার্ড ইন্ডিকেটরস। যেমন অবশ্যই এই ওয়ার্ডগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ওয়ার্ডগুলোর পরেই কিন্তু অ্যান্সার দিয়ে থাকে। কি ওয়ার্ড? হাউএভার, বাট, দেন, ফাইনালি, এইগুলোর পরেই কিন্তু দেখবেন যে রিয়েল অ্যান্সারটা তারা দেয়। সো দে উইল হেল্প ইউ টু অ্যান্টিসিপেট হোয়াট দ্য স্পিকার উইল সে। সো মূল বিষয়টা কিন্তু তারা হাউএভার, বাট, দেন, ফাইনালি এর পরেই বলে। সো অনেক কথা বললো, সাপোজ একটা এমসিকিউ আসলে অনেক কথাবার্তা বলে দেন বাট দিয়ে যেই কথাটা বলবে, তারপরে বুঝবেন যে এর পরে যেই কথাটা বলেছে সেটাই হলো মূল তথ্য এবং এর ভেতরে কিন্তু অ্যান্সারটা আছে। আচ্ছা, এবং আরেকটা বিষয় আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা খুব দ্রুত লিখে ফেলি। সো এটা করা যাবে না। সো ডোন্ট রাইট অ্যান্সার টু কুইকলি। খুব দ্রুত অ্যান্সার আমাদের দেওয়া যাবে না, কারণ এখানে অনেক সময় বিশেষ করে লিসেনিং বা এমসিকিউ এর ক্ষেত্রে এই বিষয়গুলো হয়ে থাকে। আগেই আমরা লিখে ফেলি, কারণ এখানে তো তিনটা অপশনই আগে শুনবেন, তারপরে আপনি অ্যান্সার দিবেন। ঠিক আছে? বা দুইটা অপশনও বলতে পারে। সাপোজ দেখেন একটা ডায়লগ আমি এখানে দিয়েছে, এটা বুঝতে পারবেন যে এখানে বলল যে এ লট অফ স্টুডেন্ট ফল ইনটু দিস ট্র্যাপ। যেমন কি করে, অ্যাজ সুন অ্যাজ দে হেয়ার নিডেড ইনফরমেশন দে উইল টেক ইট ফর দ্য কারেক্ট অ্যান্সার। বাট এটা করা যাবে না। সামটাইম কি করতে পারে, ইনফরমেশন ইজ রিপিটেড, মানে ইনফরমেশনটা আবারও তারা বলতে পারে। ঠিক আছে? আর কারেক্ট করে নিতে পারে। তার মানে তারা ভুলও অ্যান্সার দিয়ে থাকে। সো এই ভুলটাই আমরা লিখে ফেলতে পারি, বাট ওইটা লেখা যাবে না। তারা যেটা কারেক্ট করবে অবশ্যই সেটা দিতে হবে। আচ্ছা, ডায়লগটা যেমন শুনলে বুঝতে পারবেন, যেমন স্যাম এবং লরেন। স্যাম বলতেছে, থ্যাংক ইউ, আই হ্যাভ রিসিভড ইউর ইমেইল, সো ইট ইজ লরেন হ্যানসন। আচ্ছা, তাহলে লরেন বলল, নো নো, ইউ হ্যাভ মিস্টেকেন, ইট ইজ লরেন হ্যামসন। তাহলে দেখেন, এই যে হ্যানসন আপনি যদি লিখে আসতেন তাহলে ভুল হতো না। যেটা কারেক্ট করে দিবে সেটাই হলো আপনার অ্যান্সার। তারপরে স্যাম ঠিক করে নিল, ও আই এম সরি, তার মানে লরেনেরটাই কারেক্ট। ঠিক আছে? ইটস স্পেলড উইথ অ্যাম, তো অ্যানের জায়গায় অ্যাম। এই যে ছোটোখাটো বিষয় তারা কারেক্ট করে নিতে পারে। বিশেষ করে অ্যাড্রেস যারা তখন দেয় তখন তারা কারেক্ট করে। আবার অবশ্যই নাম বা কারোর নাম জিজ্ঞেস করলো, এই সময় তারা কারেক্ট করে নেয়। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে, আচ্ছা আরও একটা বিষয় আছে, যেমন আরও আমরা তাদের কথাগুলো, আমি এটা টপিকের বাইরে বলতেছি, বাট এটাও ভালো একটা টিপস। যেমন আপনাদের হচ্ছে বলতে পারে যে 14, আপনি শুনলেন যে 40, 14 না টিন বলেছে না টি বলেছে, 14 না 40, 18 না 80, 15 না 50। সো এই বিষয়গুলো তারা অনেক সময় বোঝা যায় না, মানে ব্রিটিশ অ্যাকসেন্টে এইসব বোঝা যায় না অনেক সময়। তারপরে আর এর উচ্চারণটা তারা করে না। সো এই যে ছোটোখাটো বিষয়, যেমন জিরোকে তারা ও বলতে পারে। সো তখন আবার ভাববেন না যে জিরো কই বলল, তার মানে বিষয়গুলো এরকমই। ঠিক আছে? সো অনেক বিষয় আছে যেগুলো ব্রিটিশ অ্যাকসেন্টের সঙ্গে আমাদের সাধারণ লিসেনিংগুলো নাও মিলতে পারে। সো ছোট ছোট বিষয় আপনারা যখন ট্রান্সক্রিপ্টগুলো পড়বেন, যে প্রথম যেই কাজটা করতে বললাম ওটা যদি করেন তাহলে সব বুঝতে পারবেন। আচ্ছা, এবং দেখেন, চেক ফর সিলি মিস্টেক। আফটার ইচ সেকশন ইউ হ্যাভ 30 সেকেন্ডস টু চেক ইউর অ্যান্সার। ইট ইজ ইম্পর্টেন্ট টু চেক স্পেলিং, প্লুরাল ফর্ম, অ্যান্ড রিমেম্বার দ্যাট অনলি কারেক্টলি রিটেন অ্যান্সার উইল গেইন পয়েন্টস। আচ্ছা দেখেন, চেক ফর সিলি মিস্টেক। আচ্ছা, অবশ্যই সিলি মিস্টেক আমি বলবো যে এইখানে তো অবশ্যই এটা করতে হবে। ঠিক আছে? এই 30 সেকেন্ডে আপনি দেখে নিবেন যদি আপনার কনফিউশন থাকে। আর যদি দেখেন যে না, আমি এইগুলো লাস্টে ঠিক করে নিব, লাস্টে যেহেতু আপনি 10 মিনিট সময় পাবেন, তো আপনি এই 30 সেকেন্ড এইখানে ব্যয় না করে আপনি পরের সেকশনে চলে যেতে পারেন। ঠিক আছে? কারণ আপনি এই 30 সেকেন্ড আপনার অনেক সময় দিবে পরের প্রশ্নটা বোঝার জন্য। তাহলে এইখান থেকে আমরা কিছু সেকেন্ড চুরি করলাম। ঠিক আছে? এভাবে। আর যদি দেখেন যে না, আপনি কনফিউশন হচ্ছেন, তাইলে একটু ঠিক করে নিতে পারেন। তো এটা ভালো। আচ্ছা, তো বিশেষ করে আপনার পার্ট 4 এর জন্য, কারণ অনেক বড়, বড় প্রশ্ন তো, তখন আপনি ওই 30 সেকেন্ড না দেখে পরের ওই পার্ট 4 এর কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে? কারণ এই থেকে আর এইটা করাই ভালো। কারণ এভাবে আপনারা, কারণ লিসেনিং কিন্তু বেশি সময় দেয় না তারা প্রশ্নটা বোঝার জন্য। সো এই 30 সেকেন্ড আপনি প্রশ্ন পড়ার জন্য পরবর্তীতে চলে যাবেন এবং অ্যান্সারগুলো স্পেলিং চেক করবেন একদম শেষে গিয়ে। আচ্ছা, তো ট্রান্সফার ইওর অ্যান্সার অ্যাকুরেটলি। অবশ্যই আপনি যখন লিসেনিংগুলো শুনেছেন, তো আপনি তো সরাসরি আপনি অ্যান্সার শিটে লিখবেন না। আগে হলো প্রশ্নের উপরে লিখবেন। প্রশ্নের উপরে আবোল-তাবোল যেভাবেই হোক লিখে ফেলেন। মানে বোঝার জন্য, যে নিজে যাতে বুঝতে পারেন যে আমি এটা লিখেছিলাম। তখন ওই 10 মিনিট সময় আপনি ধীরে, ধীরে আস্তে, আস্তে আপনি আপনার অ্যান্সারগুলো ট্রান্সফার করেন। স্পেলিংগুলো কারেক্ট করে ট্রান্সফার করেন। দেখবেন যে এখানে খুব কাজে দিচ্ছে। কারণ ওই সময় আপনার দ্রুততার সঙ্গে ধরতে গেলে হয়তো ভালো করে লেখেননি। সো সেই অ্যান্সারটাই আবার লিখে দিয়ে আসেন না। ঠিক আছে? ভালো করে দেখবেন যে আপনি সঠিকভাবে লিখেছিলেন কিনা।
আচ্ছা, আরেকটা হচ্ছে যে স্পেলিংগুলো ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যামব্রিজের সেকশন 1 এবং সেকশন 4 এর এভরি ওয়ার্ড একবার দেখে নিবেন। ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু তারা বারবার রিপিট করবে। সো ক্যামব্রিজের সেকশন 1 এবং সেকশন 4 এর ক্যামব্রিজ বইয়ের ১ থেকে শুরু করে ১৯ পর্যন্ত এভাবে যদি আপনার মুখস্থ করা লাগবে না। আপনি অলরেডি অনেক কিছু জানেন। জাস্ট একবার দেখে নিবেন। ই নাকি এ, আই নাকি ওয়াই, এস আছে না এস ছাড়া, ঠিক আছে? কোনগুলো আসলে সাইলেন্ট ওয়ার্ড আছে অনেক সময়। সো সেই বিষয়গুলো দেখে নিবেন। তাহলে দেখবেন যে স্পেলিং ঠিক হয়ে গেছে। এবং এইগুলোই তারা জিজ্ঞেস করবে। আচ্ছা, নাম্বার 10 হচ্ছে, তার আগে একটু বলতে চাচ্ছি, আমার আরেকটা চ্যানেল IELTS ইমার্জেন্সি। এটা লিখে আপনারা অবশ্যই সার্চ দিবেন এবং এইখানে অনেক ভিডিও থাকবে। যারা আসলে বেসিকে দুর্বল, যাদের বেসিক প্রবলেম বা ফাউন্ডেশনের সমস্যা, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। রেগুলার এখানে ভিডিও আপলোড হবে। আপনাদের যাদের বেসিক সমস্যা আছে IELTS রিলেটেড, তো তাদের আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে। একদমই ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে? কারণ এখানে ফাঁকা রাখলে তো আসলে লস। সো ডোন্ট লিভ এনি ব্ল্যাংক অ্যান্সার। সো কোনো উত্তরপত্রই আসলে ফাঁকা রাখা যাবে না। আপনাকে অবশ্যই ভরাট করে দিয়ে আসতে হবে, অথবা কিছু একটা অনুমান করেও লিখে দিয়ে আসতে হবে। যদি বাই চান্স আপনার এটা ছুটে যায়। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু এর জন্য মার্কস হারাচ্ছেন না। তাই না? সো ফাঁকা রাখলেই কিন্তু মানে মার্কস তো পাচ্ছেন না। আর যদি ফাঁকা মা যদি না রেখে যদি কিছু একটা লিখে দেওয়া যায়, যদি এটা হয়ে যায়, তো সেক্ষেত্রে এটা কাজে দিবে। সাপোজ এটা এমসিকিউ আপনি ধরতে পারেননি, তখন তো ফাঁকা রেখে লাভ নেই। একটা তো অ্যান্সার দিয়ে আসলে হয়তো হয়ে যেতেও পারে। সো এই কাজটা হলো আমাদের একদম শেষ হাতিয়ার। ঠিক আছে? সো এভাবে যদি আমরা একটু প্র্যাকটিস করি, সো আরো কিছু টিপস আছে যেগুলো আসলে ফলো করে করা যায়। বাট এই ১০ টা টিপস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে আপনাকে এটা ফলো করতে হবে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এগিয়ে চলেন। ইনশাআল্লাহ IELTS লিসেনিং এ খুব সুন্দর একটা ব্যান্ড স্কোর আপনি করতে পারবেন। ঠিক আছে? এবং যেসব হতভাগারা এই ভিডিওটা দেখতে পারেনি তাদের সঙ্গে শেয়ার করেন। আ আশা করি তাদেরও কাজে লাগবে। সো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ওত পেতে থাকবেন। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আজকের মতো এতটুকু ছিল। থ্যাংক ইউ।